আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুরুল সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই, আবারও বললেন জয় সোয়েল। দেশে কোনো অস্থিরতা তৈরি করতে পারবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি। জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, দেশের জনগণের, বললেন তথ্যমন্ত্রী। জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না সরকার, মন্তব্য। 5 মাসেই রাজপথে সরকার বিরোধী আন্দোলন হলে গণতন্ত্র টেকসই হবে না, মির্জা ফখরুলের মন্তব্য। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ চলছে, তথ্যমন্ত্রীর দাবি। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং বগুড়ার শিবগঞ্জে অপরিপক্ক কলাসহ কেটে ফেলা হয়েছে প্রায় 700 গাছ, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শেখ হাসিনা মাঝে মধ্যে বক্তব্য দিলেও তাতে বাংলাদেশে কোনো অস্থিরতা তৈরি করবে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রী বলেছেন তিনি বিশ্বাস করতে চান হাসিনা ফিরুক এবং আইনের পথে হাঁটুক। অন্যদিকে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে ভারতের কোনো ভূমিকা নেই বলে আবারও জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সোয়াল। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনলাইনে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে বাংলাদেশে যখন তোলপাড়, তখন ভারত সরকার আবারও পরিষ্কার করেছে এই আয়োজনে তাদের কোনো ভূমিকা নেই। I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity. আমি আবারও বলছি, একটি বেসরকারি মিডিয়া সংস্থার আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা নেই এবং সরকার ওই ফোরামে কি বলা হয়েছে তার সমর্থন করে না, বিশেষ করে বাংলাদেশের সরকার নিয়ে যা বলা হয়েছে। পৃথক দুটি অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীও শেখ হাসিনার বক্তব্য নিয়ে দেশের অবস্থান তুলে ধরেন। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা, এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। তারা বলেন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের অনুশোচনা নেই এবং ক্ষমা চায়নি, ফলে তাদের রাজনীতি করার সুযোগও দেবে না দেশের মানুষ। পান্থ রহমান, চ্যানেল আই। বীর মুক্তিযোদ্ধা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা ব্যক্তির ছিল না, এটি ছিল সব দলের ও সাধারণ মানুষের। আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতাকর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিল। চ্যানেলের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। পরাগ আজিমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানকে বাংলাদেশে একটি গৌরবজনক অধ্যায় হিসেবে বর্ণনা করেন
মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেন, দেশের বেশিরভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই হয়েছিল এই গণ অভ্যুত্থান। যে 24-এর বিজয় বাংলার মানুষের বিজয়, সেখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো বিজয় না, এবং সাধারণ মানুষ মনে করেছিল এটা প্রকৃত অর্থেই পরিবর্তন চায়। আওয়ামী লীগ একটা দল আছে না, আওয়ামী লীগেরও শতকরা 50-60% শেখ হাসিনা না থাকুক এটা চেয়েছেন, কারণ উনি ধরাকে সরাগেন ওই সময় করে। এখনও যদি উনি নিজেকে পরিবর্তন না করেন, ফল ভালো হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী কিছু পর্যবেক্ষণও তুলে ধরেন কাদের সিদ্দিকী। এখানে সবচেয়ে আমার কাছে দুর্ভাগ্যের যে 24-এর আন্দোলন যারা নেতৃত্ব করেছেন, তারা সাধারণ মানুষ যে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল, সেই সাধারণ মানুষের মর্যাদা রাখেনি, মনে করেছে তারাই সব। কিন্তু তা না, এদেশের মানুষ হলো সব। এই যে অল্প সময়ে মানুষের আস্থা হারালো জুলাই 24, পরে তো অসুবিধা হবে। আরও কেউ যখন স্বৈরাচার হবেন, তখন কি কাউকে বিশ্বাস করে মানুষ রাস্তায় নামবে? যারা এই সরকারের পতন ঘটিয়েছিল, তাদের আজকে সূর্যের মতো দেখা যাওয়া উচিত ছিল, কোথাও দেখা যায়নি। বর্তমান বিএনপি সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে মনে করেন তিনি। এই সরকার আমি এখনো মনে করি মুক্তিযুদ্ধের সরকার। বিএনপির মুক্তিযুদ্ধ ছাড়া বড় কিছু নাই। এখন পর্যন্ত আমি যেটা দেখেছি, অনেকেই বলবেন নাটক, অনেকেই বলবেন এটা না ওটা না, কিন্তু আমি বলবো তারেক রহমান যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে পেরেছেন আজ অবধি। এরপরে কি হবে তা জানি না। জনগণের নির্বাচিত সরকারই গণতন্ত্রকে এগিয়ে নেয় বলে মনে করেন মুক্তিযুদ্ধের এ অকুতোভয় বীর। লেখা নিয়েছিলেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের ত্যাগকে সফল করতে চূড়ান্ত পর্যায়ে যেতে হবে। কোনো ব্যক্তি নয়, জনগণই এই কৃতিত্বের প্রকৃত মালিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, কোনোভাবেই জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না বর্তমান সরকার। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিবেট সোসাইটির আয়োজনে টিএসসি অডিটোরিয়ামে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক বিতর্ক, প্যানেল ডিসকাশন ও আলোচনা সভা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে হবে এবং তরুণ প্রজন্মের দাবি পূরণের জন্য সরকারকে সর্বদা এগিয়ে আসতে হবে। যে বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেটা অব্যাহত রাখতে হবে। সুষ্ঠু নির্বাচন যেটা আসে 5 বছর পর পর, সে জনগণ যেন তাদের ভোটের অধিকার যেন ঠিকমতো প্রয়োগ করতে পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আর এই তরুণ প্রজন্মের যে চাহিদা, তার যে দাবি, সেই দাবি পূরণের জন্য সরকারকে বেশি এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি নয়, জনগণই এই কৃতিত্বের প্রকৃত মালিক। দেশনায়ক তারেক রহমানের যে উদ্যোগ, সংসদ নেতা হিসাবে তার যে ভূমিকা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে তার যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে তাল মিলিয়ে তিনি একই সঙ্গে এই অভ্যুত্থানের সকল কৃতিত্ব বলেছেন জনগণ, জনগণ আর জনগণ। জনগণই হচ্ছে এই সকল ধরনের বিজয়ের কৃতিত্বের মালিক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা এখনও বিভ্রান্তিতে আছেন এই কৃতিত্বকে পকেটস্থ করার জন্য, আমি তাদেরকে বিনীতভাবে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে জুলাই শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে জুলাইয়ের সব শক্তিকে সাথে নিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর বার্তা দেন তথ্যমন্ত্রী। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জুলাইয়ের বীরত্ব গাথা আর ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগের ইতিহাস সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সাপ্তাহিক ছুটির দিনে ঢল নামে দর্শনার্থীদের। দর্শনার্থীরা মনে করেন জুলাইয়ের ইতিহাস কোনো একক গোষ্ঠী বা দলের নয়, এটি পুরো বাংলাদেশের। এই জাদুঘরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জীবন্ত দলিলও বলছেন তারা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। যেখানে এক সময় সাধারণ মানুষের প্রবেশ ছিল কল্পনাতীত, সেই গণভবন এখন সবার জন্য উন্মুক্ত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
সাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রক্তাক্ত ইতিহাসের স্মারক দেখতে ছুটে আসছে মানুষ। রাজপথে লেখা জুলাইকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না বলে মনে করেন তারা। গণভবনে আসছি এমনি এদিকে দেখার জন্য, জানতে চাই এখানে কি কি আছে, কিভাবে আমাদের সহযোদ্ধা ভাইদেরকে গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, কিভাবে এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আয়না ঘরে গুম করা এখান থেকে হয়েছে, কিন্তু আমাদের প্রজন্ম এখানে এসে দেখতে পারবে। জুলাই কখনো কারোর একার ছিল না, কেউ একা জুলাই করলে কোনোদিন জুলাই বাস্তবায়িত হতো না। শুক্রবার বিকেল ৩টা থেকে প্রদর্শনীর সময় হলেও সকাল থেকেই অপেক্ষায় ছিলেন দর্শনার্থীরা। অনলাইন টিকিটের সীমাবদ্ধতা আর অব্যবস্থাপনার অভিযোগও করেছেন অনেকে। জুলাই যোদ্ধা জাদুঘর এটা মোছা ফেলার মতো না। গুগলিতে দেখছিলাম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, দেশে দেখি বিকাল এই যে 3টা বাজে এটা খুলবে, এর আগে খুলবে না। যেমন ট্রেনের টিকিট আমরা কাটে, আমাদের কো প্যাসেঞ্জার যে থাকে তার নাম দেওয়া থাকে, অপশন থাকে, তার নাম্বার দেওয়া থাকে, কিন্তু এখানে কোনো অপশন নাই। যে গণভবন একসময় ছিল শক্ত শাসনের কেন্দ্রবিন্দু, আজ তা রূপ নিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতিকেন্দ্রে, যার প্রতিটি স্মারক দর্শনার্থীদের মনে করিয়ে দিচ্ছে এক নতুন বাংলাদেশের কথা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে আয়োজিত এক পথসভায় পিস্তল সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক নাটোর শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। মন্ত্রী ও হুইপের নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের পাশেই দীঘাপতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি পথসভায় যোগ দেন। সভা শেষে তারা মঞ্চ থেকে নামার সময় যুবক সন্দেহজনক আচরণ করায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান। মাত্র 5 মাসেই সরকারকে ব্যর্থ বলে রাজপথে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এত অসহিষ্ণু হলে গণতন্ত্র টেকসই হবে না। রাজধানীতে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনায় তথ্যমন্ত্রী বলেছেন, আগের সরকারের মতো গোয়েন্দা সংস্থা দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে না সরকার। অনুষ্ঠানে গণমাধ্যম সংশ্লিষ্টরা বলেন, প্রশংসা নয়, ক্ষমতাকে প্রশ্ন করার অধিকার অর্জন করতে হবে গণমাধ্যম কর্মীদের। নাজিব বেকার রিপোর্ট। টেকসই গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আলোচনা সভা। বিগত সময়ে কিছু গণমাধ্যমের পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের সমালোচনা করে গণমাধ্যম সংশ্লিষ্টরা বলেন, এই ধারা থেকে বের হতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারকেও হতে হবে দায়িত্বশীল। গণতন্ত্র ও গণমাধ্যমকে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের পরিপূরক। একটি শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে দুটি সম্মিলিত ভূমিকা অপরিসীম। অধিকার অর্জন করতে হবে, সেই অধিকারটা হচ্ছে আমি জনগণের পক্ষে দাঁড়াবো এবং জনগণের কণ্ঠস্বর হয়ে আমি আমার অধিকার পাবো ক্ষমতাকে প্রশ্ন করবার এবং যারা যারা প্রশ্নের আওতায় আসতে পারে তাদেরকে প্রশ্ন করবার। হত্যা হয়েছে, খুন হয়েছে, যেগুলো আলামত গুম করার সঙ্গে জড়িত, তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। তো সেইটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, সরকারও নেয়নি, আমরাও নেয়নি, দোষী আমরা সবাই। গুজব প্রতিরোধে গণমাধ্যমকে মূল ভূমিকা রাখার কথা বলা হয় আলোচনায়। হঠাৎ করে একটা তথ্য চলে আসলে গুজব, ওই গুজবটা কোত্থেকে আসলো খবর নেওয়ার আগে ওই পত্রিকার খবর আর পাই না, ওই পত্রিকায় হদিস পাওয়া যায় না। এই যদি হয় সাংবাদিকতা, আমরা চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সৎ সাংবাদিকতা। তথ্যমন্ত্রী বললেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার। মালিকপক্ষ গণমাধ্যমকে তার অন্যান্য সমস্ত বৈধ বা অবৈধ ব্যবসার
বার্গেনিংয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবেন, কেউ কেউ করতেই পারেন, কারণ কোনো তো রেগুলেশন নাই। তার ট্যাক্স ফাঁকি দেওয়ার কাজেও কিন্তু তখন মিডিয়া লাগে। ক্লিন ইনফরমেশনকে প্রোটেকশন দেয় হচ্ছে জার্নালিজমের মূল ইথিক্স, এবং ডিসঅনেস্ট জার্নালিজমকে কমব্যাট করা, ব্যাটল করা, এটাও কিন্তু জার্নালিজম, অনেস্ট জার্নালিজমের কাজ। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে দাবি করে স্থানীয় সরকার মন্ত্রী বললেন, বিএনপি সরকারে এসে সবসময় ধ্বংসস্তূপ পেয়েছে। আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। তো এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রধান কারণটাই হচ্ছে আমাকে যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি। সোশ্যাল মিডিয়ায় নানা অপতথ্য মোকাবেলায় গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। সরকার যদি নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে দেশে ফিরতে চান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর সুযোগ নেই। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তিনি কোনো অন্যায় করেননি, আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় নিজের অবস্থান প্রমাণ করতেই তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব এখন শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। টেলিফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও তিনি অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলাই তার লক্ষ্য। এদিকে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিব আল হাসানের দেশে ফেরার আর সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেছেন, সাকিব দেশে ফিরতে চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরতে হবে। আমিনুল হক বলেন, অনেক সহনশীলভাবেই সাকিবের ব্যাপারটিকে দেখা হচ্ছিল, আর মনে হয় না ওইভাবে চিন্তা করার সুযোগ আছে। বিশ্বব্যাংকের পর এবার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ঋণ দেওয়ার কথা বলে প্রতারণা শুরু করেছে একটি চক্র। স্বল্প শিক্ষিত ক্ষুদ্র ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশিদের শিকার বানিয়ে সর্বশান্ত করছে তারা। এডিবির ঢাকা অফিসে দৈনিক 2-1 মানুষ এসে অভিযোগ করছেন প্রতারণার বিষয়ে। অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানিয়েছে এটিবি, কিন্তু কাজের কাজ খুব একটা হচ্ছে না। নয়া নয়া ফন্দি ফিকির বের করে বেআইনি কাজটি চালিয়ে যাচ্ছে এই চক্র। রিজভি নওয়াজের রিপোর্ট। প্রতারক চক্রের ব্যবহৃত চিঠির শুরুতেই বহুজাতিক উন্নয়ন ব্যাংক এডিবির লোগো, সাথে আছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মনোগ্রামও। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক শিক্ষার্থী প্রবাসী মোহাম্মদ মারুফ হোসেনকে পাঠানো চিঠিতে প্রতারক চক্র বলেছে 10,000 টাকা পাঠাতে। জমার 20 মিনিটের মাথায় তার ব্যাংক হিসাবে 2 লাখ টাকা চলে যাবে। এমনকি সে ছুটিতে দেশে আসলে কিস্তি দিতে হবে না। এ ধরনের সুখবরও দেওয়া হয়েছে, যদিও এটা প্রতারণা। ADB does not offer any loans directly to the individuals, and ADB never asks individual for payment or personal financial information. So any such offer or personal is fraudulent, and we urge everyone to stay alert and ignore such offers and report them to the authorities. আরেকটি প্রতারণামূলক ঘটনায় দেখা যাচ্ছে 28শে এপ্রিল শেরেবাংলা থানায় কাল্পনিক গ্রাহক তাহসিন নেগাওয়ানের নামে জিডি করেছেন এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন। অভিযোগ, লোন অনুমোদনের পরও গ্রাহক লোন নিচ্ছেন না। দুটি ঘটনাই ভুয়া, কিন্তু স্যুট টাই পরা টুকটাক ইংরেজি বলায় পারদর্শী এজেন্ট যখন এডিবির লোগো সম্বলিত আইডি কার্ড গলায় ঝুলিয়ে গ্রামের একজন মানুষকে লোন দেওয়ার কথা বলে, তাকে অবিশ্বাস করা কঠিনই বটে। প্রচুর মানুষ প্রতারিত আছেন যারা বিদেশে কাজ করে। যারা এই ধরনের প্রতারক, তারা বলেছে যে বৈদেশিক লোন দেওয়া হবে অথবা ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। এর মধ্যে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীও আছেন। এডিবি কোনো ব্যক্তিকে সরাসরি কোনো লোন দেয় না। এডিবির ঢাকা অফিসের এই কর্মকর্তা জানিয়েছেন, প্রতারণার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে 20শে জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে চিঠি দিয়েছেন তারা। এর 2 দিন পর 22শে জুলাই ইআরডি শেরেবাংলানগর থানাকে অবহিত করেছে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সবুজায়ন উৎসব ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। গোলাম মোস্তফার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদী, বৃক্ষ, ঐতিহ্যবাহী আমবাগান আর ঐতিহাসিক নিদর্শনের মিলনস্থল হিসেবে খ্যাতি ছিল মেহেরপুরের। তবে বৃক্ষ নিধন, দখল দূষণে বিপর্যস্ত জেলার প্রকৃতি ও পরিবেশ। মলিন প্রকৃতিতে প্রাণ ফেরাতে জেলা জুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা দেখেছি গবেষণায় যে 5 ডিগ্রি সেলসিয়াস গরম কমে যায় যদি অনেক বেশি গাছ থাকে সেখানে, যে গাছ এত ধরনের আমাদের উপকার করছে এবং এই গাছে কিন্তু আমাদের প্রাণীগুলোকে তার আশ্রয় দিচ্ছে। আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন এবং নানা ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা যে পড়ছি, সেটা কিন্তু আমরা এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখছি না বলে। মেহেরপুর একটি এমন জায়গা যেখানে কিন্তু উষ্ণতা অনেক বেশি, সে কারণেই এখানে যত বেশি গাছ লাগাবো তত কিন্তু উষ্ণতা কমবে। আসুন এই বর্ষায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। গ্লোরিয়াস প্রি ক্যাডেট একাডেমিতে সবুজ উৎসবে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ পরিবেশকে সুন্দর করে। আমরা বাসায় গিয়ে যত্ন করবো, এই গাছগুলো সুন্দরভাবে লাগাবো। গাছ পেয়ে আজকে আমরা খুবই খুশি। আমরা বৃক্ষ লাগাবো, আমরা মরুভূমি থেকে বাঁচবো। আমাদের এই বাংলাদেশ সবুজে শ্যামলে ভরে উঠবে। সবুজ শ্যামল দেশ করতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেন বিশিষ্টজনরা। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের কোনো বিকল্প নেই। গাছ আমরা শিশুদের মধ্যে বিতরণ করছি, সবুজে ভরে উঠবে বাংলাদেশ। আমরা চাই গাছগুলো যাতে সংরক্ষণ করা হয়, এই সবুজের মাধ্যমে আমরা সারা দেশকে সবুজায়ন করতে চাই। বৃক্ষরোপণ এই কর্মসূচির মাধ্যমে পরিবেশকে সুন্দর করে সাজাবো, রক্ষা করব জীবন এবং রক্ষা করব আমাদের প্রকৃতি ও পরিবেশ। জেলার শহর ও গ্রামীণ অঞ্চলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। কৃষকের ফসলের মাঠেও এখন নেমে আসছে প্রতিহিংসার আঘাত। ব্যক্তিগত বিরোধ কিংবা শত্রুতার জেরে নষ্ট করা হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। বগুড়া শিবগঞ্জে অপরিপক্ক কলাসহ কেটে ফেলা হয়েছে প্রায় 700 গাছ। পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকের। বগুড়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী 3 বিঘা জমিতে চাষ করেছিলেন কলা। কয়েকদিন পরেই এসব কলা বিক্রি করে ধার দেনা পরিশোধের আশা ছিল তার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে। রাতের আধারে দুর্বৃত্তরা কেটে ফেলেছে প্রায় 700 কলা গাছ। এতে প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। এই উলমে, খাজা, বুলুয়া, রানামিয়া, পলাশ, এরা রাতের 12টা-1টা পর্যন্ত ওদেরকে আমি এখানে দেখি। দেখার পর্যায়ে এক পর্যায়ে ওদের সাথে কথার একটু আমার কাটাকাটি হয়, ঝামেলা হয়। সকাল 7টার দিকে আমাদের এখানে এক অটোওয়ালা আমাকে যায় ডাকে তোলে, ভাই আপনার ভিড় কলা কাটিয়ে শেষ করে ফেলে দিয়েছে। স্থানীয়রা বলছেন জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সুষ্ঠু বিচার যত চাই আমরা চাই, আর এই কলা বাগানের ক্ষতিপূরণ যেমন চাই। ওই রাত্রে কিন্তু আমার চাচার সাথে একজন তর্ক করছে, কিন্তু এই তর্ক করার কারণেই এই ক্ষতিটা হচ্ছে। আমার স্বামীর কিচ্ছুই নাই, বাবার সম্পত্তি নাই, এই একটা জমি এগ্রিমেন্ট লিখে আমরা, আর বেশি কিছু নেই। এই জমির মধ্যে আমরা 4-5টা মানুষ চলি। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন। আমরা কলা কাটিনি এবং আমরা এদিকে যাই না, আর ওনার সাথে আমার কোনো কাজাগণ। পুলিশ জানিয়েছে অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ন্যাক্কারজনক যে কাজটা, যে একজন কৃষকের যে সম্পদ, যে কলার বাগান, যার আয়ের পুরা উৎসই প্রায় ধ্বংস করে দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা অচিরেই আপনাদের সামনে নিয়ে আসতে পারবো কে বা কার এটা করেছে। এই তাণ্ডবে শুধু কলাগাছই নয়, ভেঙে গেছে কৃষকের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। স্থানীয়দের দাবি,
দোষীদের শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন করা হোক। জহির মুন্না, চ্যানেল আই। এবার নেট দুনিয়ার খবর। আজ নেট দুনিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। লাস ভেগাসে এক অনুষ্ঠানে মঞ্চের কিনারার দিকে হেঁটে যাওয়া এক শিশুকে দেখে দ্রুত এগিয়ে গিয়ে তাকে নিরাপদে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেন ট্রাম্প। পরে তিনি হাস্যরস করে বলেন তিনি চান না সেও বাইডেনের মতো মঞ্চ থেকে পড়ে যাক। ঘটনাটি ঘটেছে নো ট্যাক্স অন টিপস নীতি বিষয়ক এক অনুষ্ঠানে। ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী। Sorry, excuse me. I have a little mom brain going on right now. I'm so sorry. No, he's going to take off. Thank you. Thank you, Shirley. Thank you, Mr. সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। থাইল্যান্ডে দাদা দাদিকে হত্যা করে স্কুলে গিয়ে ছাত্রের এলোপাতাড়ি গুলিতে নিহত 7 ও আহত 30, পরে হামলাকারীর আত্মহত্যা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারের ভুল হলে তার সমালোচনা ও সংশোধন অবশ্যই করতে হবে, তবে সমাধান করতে হবে গণতান্ত্রিকভাবে। দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের 54তম কমিশনিং ও ফেলোশিপ উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের কুর্মিচলা গলফ ক্লাবে বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর জন্য অফিসার তৈরি করতে গঠিত প্রথম ও দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স ছিল মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায়। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়। যদি 1971 সালের মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সদস্যরা বিদ্রোহ না করতো পাক সরকারের বিরুদ্ধে, তাহলে এই দেশে আজও পাকিস্তান থাকতো, বাংলাদেশ সৃষ্টি হতো না। বাংলাদেশ আপনারা এই দেশের সাধারণ মানুষ সৃষ্টি করেছে, বিশেষ করে মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আধুনিক সড়ক অবকাঠামো নির্মাণই নয়, জোর দিতে হবে সড়ক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জনবলের দক্ষতা উন্নয়নে। রাজধানী শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই নিশ্চার মহাসমাবেশে বক্তারা একথা বলেন। অসুস্থতা সত্ত্বেও সমাবেশে যোগ দেন নিশ্চার প্রতিষ্ঠাতা, একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। সুলতানা হিমুর রিপোর্ট। নিরাপদ সড়ক চাই নিশ্চার মহাসমাবেশ আয়োজনে যোগ দেন দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরা একসময়ের জনপ্রিয় নায়ক ও নিশ্চার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় মহাসমাবেশে অংশ নেন দেশের সব অঞ্চলের নিশ্চার কর্মীরা। আয়োজন উদ্বোধন করেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপদ সড়ক আন্দোলনের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শুধু সড়কে আধুনিক অবকাঠামো নির্মাণ করলেই হবে না, নজর দিতে হবে এর সাথে জড়িত জনবলের দক্ষতা উন্নয়নেও। বাংলাদেশে কিন্তু ভেহিকেল সেফটি নিয়ে আমি বলবো যে কাজই শুরু হয়নি। আমরা এখনো রোড ইউজার এবং রোড ইনফ্রাস্ট্রাকচারে পড়ে আছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে নিরাপদ সড়ক আন্দোলনের পাশে আবারও সক্রিয়ভাবে কাজ করার শক্তি দান করেন। জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন বিশিষ্টজনেরা। একটা আধুনিক ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা একটি ইনক্লুসিভ সোসাইটি চাই যেখানে আপনার মানুষের ন্যায্য অধিকার থাকবে। আগামী দিনে সবাই মিলে একটি সুন্দর সম্মিলিতভাবে একটি নিরাপদ সড়ক, নিরাপদ দেশ আমরা গড়ে তুলব। অনুষ্ঠানে দেশের সড়ক, রেলপথ ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতে 12 দফা সুপারিশ তুলে ধরে নিশ্চা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার মিনিস্টার এসি আন্তর্জাতিক সংবাদ।
থাইল্যান্ডের ব্যাংককে একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ অন্তত 7 জন নিহত ও 30 জন আহত হয়েছেন। পরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার নন্থাবুরি প্রদেশের ব্যাংক্রুয়াই এলাকার দেবসিরিন নন্থাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলে হামলার আগে ওই শিক্ষার্থী নিজের দাদা দাদিকেও গুলি করে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। মীর আমিরুল আলমের রিপোর্ট। ব্যাংককের নন্থাবুরি প্রদেশের দেবসিরিন নন্থাবুরি স্কুলে ঘটেছে ভয়াবহ হামলা। বিবিসি জানিয়েছে, নবম শ্রেণীর 14 বছর বয়সী এক শিক্ষার্থী স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালায়। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী এবং হামলাকারী ও তার দাদা দাদি সহ 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 30 জন। হামলাকারী অন্তত 26 রাউন্ড গুলি ছোড়ে। তার কাছে আরও 34 রাউন্ড গুলি পাওয়া যায়। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ছিল তার দাদার। তদন্তে পুলিশ জানতে পারে, স্কুলে যাওয়ার আগে ওই কিশোর নিজের দাদা দাদিকেও গুলি করে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে গুলি শব্দকে অনেকেই আতশবাজির শব্দ ভেবেছিলেন। পরে একের পর এক গুলি ছোড়ার শব্দে আতঙ্কে ছড়িয়ে পড়ে পুরো স্কুল জুড়ে। জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্কুলের 3য় তলায় হামলাকারীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে পরে তারও মৃত্যু হয়। থাইল্যান্ড পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ট্রাইরং ফোফান জানান, হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল। তিনি একে দেশের জন্য অত্যন্ত মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেছেন। প্রায় 3100 শিক্ষার্থী ও 147 শিক্ষকের এই স্কুলে এমন হামলার ঘটনায় থাইল্যান্ড জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্ক। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বাড়ানো সহ নেতৃত্বের গুণাবলী বিকাশে আন্তঃস্কুল ও কলেজ সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে ঢাকা কমার্স কলেজ। শুক্রবার মিরপুরে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় 1500 শিক্ষার্থী অংশ নেন। জুনিয়র ও সিনিয়র 2 ক্যাটাগরিতে হয় প্রতিযোগিতা। নিবন্ধনের পর উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বাছাই করা হয় সেরাদের। বিজয়ীদের সম্মাননা ও পুরস্কার দেওয়ার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা এবং সমাপনী অনুষ্ঠান। আয়োজকরা বলছেন, সাধারণ জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলী ও জাতীয় আন্তর্জাতিক বিষয়ে আগ্রহ বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দ্বিভাষিক অনলাইন সাহিত্য ম্যাগাজিন চিন্তন। রাজধানীর বাড়িধারায় ম্যাগাজিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ফখরুল আলম। অনুষ্ঠানে সাহিত্য, প্রযুক্তি ও সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিরা। চিন্তনের মাধ্যমে বাংলা ও ইংরেজি ভাষার মধ্যে গভীরতর সাহিত্যিক সংলাপ গড়ে তোলার পাশাপাশি বিশ্ব সাহিত্যের সঙ্গে সৃজনশীল আদান প্রদানকে উৎসাহিত করার প্রত্যয় জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং হয়েছে। এতে ব্যাংকের সব শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে মত বিনিময় পর্বে ব্যবসায়িক অগ্রাধিকার, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় শাখা প্রধানরা মাঠ পর্যায়ের ব্যবসায়িক অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। দুটি সফল আয়োজনের পর শেষ হলো নেগোসিওর 3য় আসর। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট অংশ নেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সেলস কৌশল, বাণিজ্যে প্রভাব বিস্তার ও বাস্তবায়ন দক্ষতার বিভিন্ন দিক তুলে ধরেন।
স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে সেরা দলগুলোকে সম্মানিত করা হয়। এই প্রতিযোগিতার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সংগঠন কমিউনিক। সারা দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেয় ৩৫৬টি দল। এর মধ্য থেকে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেয় ৬টি দল। ব্যতিক্রমধর্মী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কর্পোরেট জগতের সেল স্ট্র্যাটেজি এবং সমস্যা সমাধানের কৌশল তুলে ধরেন। কর্পোরেট জগতের শীর্ষ ব্যক্তিত্বদের নিয়ে গঠিত বিচারক প্যানেলের সামনে ব্যবসায়িক কৌশল ও প্রকল্প উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রশ্ন করেন বিচারকরা। বিচারক প্যানেলে ছিলেন প্রাইম ব্যাংক, বাংলা লিংক, ওপ্পো বাংলাদেশ, শান্তা হোল্ডিংস, চরকির শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ডক্টর ইরিন আক্তার। বিজয়ী দলকে ১ লাখ টাকা, প্রথম রানার আপ দলকে ৭০,০০০ টাকা এবং দ্বিতীয় রানার আপ দলকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয় প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বগুড়ায় বাস চাপায় রাস্তার পাশে অপেক্ষমান ৭ শ্রমিক নিহত। সিলেটে ২ বাসের সংঘর্ষে ৮ জনের প্রাণহানি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। ২ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। বগুড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমান শ্রমিকদের চাপা দিলে ৭ জন নিহত হয়। সিলেটে ২টি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৮ জন। সাদিকুর রহমান সাকি ও শাহজাহান আলীর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশের অপেক্ষমান মানুষদের চাপা দিলে ঘটে হতাহতের ঘটনা। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় সকাল ৫:৩০টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিদ্ধিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দেয় বাসটি। হাফ হতে আলী গাড়ি, সে ঢাকাগামী গাড়ি, উনি যাচ্ছিল নওগাঁতে। যাওয়ার পথে এরুলিয়া স্কুলের এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, এখানে কামলা যারা কামলা প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে। সে আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিলেটের ওসমানীনগরে ২টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কয়েকজন। শুক্রবার সকালে দয়ামির বাজারের কাছে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের বাসের সংঘর্ষ হয়। কাকে দোবান, কাকে কোন বাসা বলবো, এই আমার বাসা নেই। এবং যখন প্রতিটা সিটে এই ডাইন সাইডে আমি দেখি লাশ পা। পুলিশ জানিয়েছে দ্রুতগামী বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে পড়ে যায়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা গিয়ে হতাহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল। রাজীব আহমেদ, চ্যানেল আই। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি ফিফা মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যদের পূর্ণ সমর্থন, ক্ষমা চাইলেও বয়কটের সিদ্ধান্তে অনড় ইউএফা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। মুঘল আমলেই বাংলার ব্যবসার প্রসার ঘটাতে থাকে ইংরেজরা। ধীরে ধীরে কোণঠাসা হতে থাকেন বাংলার ব্যবসায়ীরা। ইতিহাসবিদরা ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ১০০ বছরকে বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্দশার শতাব্দী বলে গণ্য করেন। এর প্রভাব পড়ে ঢাকার উপরও। ১৭৭৫ সালে ঢাকার জনসংখ্যা প্রায় ৯ লাখ থাকলেও বিস্ময়করভাবে ১৮৫০-এ মাত্র ৫০,০০০-এ নেমে আসে। ঢাকা পরিণত হয় মৃত জনপদে। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট।
1757 সালে পলাশীর যুদ্ধের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ধীরে ধীরে বাংলা, বিহার, উড়িষ্যা অঞ্চলের রাজস্ব নিয়ন্ত্রণে চলে যায় কোম্পানির হাতে। কমতে থাকে নবাবদের ক্ষমতা ও মর্যাদা। ওলন্দাজরা এরা সব মোগলের সময় আসে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা মোগলদের সময় এসে ব্যবসা করে। তার মানে ব্যবসাটা ঢাকার ইকোনমি ঢাকার ফ্লারিশ করে কিন্তু মোগলদের সময়। একটা ছিল অন্ধকার যুগ। মোগলরা যখন চলে যায়, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে নবাবরা বিতরিত হয়ে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে বা তখন ব্রিটিশ শাসন আসে, তখন ঢাকাকে পরিত্যক্ত ঘোষণা করে। ওনারা সবাই কলকাতা যায় ক্যাপিটাল সিটি ঘোষণা করে। প্রাচীন কাল থেকে শুরু করে বাংলায় শেষ হয় মসলিন অধ্যায়। ঢাকার যেই জৌলসটা, যেটা আমরা মুঘল পিরিয়ডে দেখি, এটা ব্রিটিশ আমলে এসে প্রায় 100 বছর এটা অনেকটা সাপ্রেস হয়ে যায়। মূলত দুইটা মৌলিক কারণে। এক নম্বর হচ্ছে ঢাকা যে বিজনেস সেন্টার, এটা কনভার্ট হয়ে বা এটা ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যায়। সেকেন্ড হচ্ছে এখানকার যে বিজনেস মসলিন বিখ্যাত ছিল, সেটাও জিজদার যে কাপড় এখানে নিয়ে আসছে, সে কারণে এটাও সাপ্রেস হয়েছে। ইংরেজদের উচ্চ হারে কর আরোপে ধ্বংস হয় ঢাকা অঞ্চলের অর্থনৈতিক ভিত্তি। শুনলে অবাক হবেন, 1775-এ ঢাকার লোক সংখ্যা ছিল 9 লাখ। 1850-এ আইসা বলছে মাত্র 50,000। 9 লাখ থেকে 50,000 নামছে। মানে ঢাকা ছিল একটা মৃত্যু কূপে পরিণত হয়েছিল। কোনো লোক থাকতো না। মহামারী, প্লেগ চলে যায়, সব লোক কলকাতা চলে যায় ব্যবসায়ীরা। আস্তে আস্তে ব্যাক করা শুরু করে 1850-এ। দলে দলে মানুষ ভিড় করে কলকাতা। কমতে শুরু করে ঢাকার জনসংখ্যা। মানুষের মধ্যে জন্ম নেয় প্রবল ক্রোধ। পরবর্তীতে এই ধারা থেকে শুরু হয় বাংলার নবজাগরণ। রাজধানী শুরু হয় কিন্তু 400 জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবার খেলার খবর। মরক্কোর রাবাতে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা। ম্যানেজমেন্টের সমর্থন পেলেও ইউরোপীয় ফুটবল সংস্থা ইউএফার বর্জনের হুমকি মুখে রয়েছেন তিনি। বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক শেয়ার বিক্রি করে দেওয়ার পরিকল্পনার পর ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তাতেও মন গলেনি ইউএফার। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, শর্ত পূরণ না হওয়ায় তাদের অংশগ্রহণকারী সদস্যরা এখনও ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে। সংস্থাটি আরও বলেছে, ফিফার সভাপতির অধীনে কর্মরত এবং তার উপর পেশাগতভাবে নির্ভরশীল কয়েকজন ব্যক্তি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানালেও তাতে ইউএফার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের থেকে 73 রানে পিছিয়ে প্রস্তুতি টেস্টের দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। ডারউইনে দ্বিতীয় দিনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ভালোভাবে শুরু করল। মধ্যাহ্নবিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। অধিনায়ক কুর্তিস প্যাটারসনের হাফ সেঞ্চুরির পর ষষ্ঠ উইকেট জুটিতে টিক উইলির সাথে জেক ডোরানের 167 রানের জুটি স্বাগতিকদের এনে দেয় চালকের আসন। উইলি সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত 355 রান তুলে নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয় অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিংয়ে 4 উইকেট তুলে নেন হাসান মাহমুদ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে 19 রানে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে যদি বলি যে আমরা আসলে বোলিং হিসেবে আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি এবং আমি স্পেশালি লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং ওপেন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। সংবাদ শেষ করবো সবশেষে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই, আবারও বললেন জয়সওয়াল। দেশে কোনো অস্থিরতা তৈরি করতে পারবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি। জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, দেশের জনগণের, বললেন তথ্যমন্ত্রী। জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না সরকার, মন্তব্য। 5 মাসে রাজপথে সরকার বিরোধী আন্দোলন হলে গণতন্ত্র টেকসই হবে না, মির্জা ফখরুলের মন্তব্য। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ চলছে, তথ্যমন্ত্রীর দাবি। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে, প্রত্যাশা। এবং বগুড়া শিবগঞ্জে অপরিপক্ক কলাসহ কেটে ফেলা হয়েছে প্রায় 700 গাছ, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। এই ছিল সংবাদ আয়োজন, ধন্যবাদ সবাইকে।